আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ডিএনএ ও আরএনএ। অর্থাৎ আজকে আমরা জানব যে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড কী এবং ওয়াটসন ও ক্রিক কর্তৃক ডিএনএর গঠন, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সবশেষ ডিএনএ ও আরএনএর পার্থক্য, এটিও আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরএনএর প্রকারভেদ নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে আমাদের ডিএনএ সম্পর্কে জানতে হবে যে পেন্টোজ সুগার জিনিসটা কী। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। অর্থাৎ এই 5টি কার্বন কিন্তু পেন্টোজ সুগারের মধ্যে থাকে। এটির নাম হচ্ছে রাইবোজ সুগার। খেয়াল করে দেখবেন যে এটার 2 নং কার্বনে OH থাকলেও এটার 2 নং কার্বনে কিন্তু অক্সিজেন নেই। সেজন্য এটাকে বলা হয় ডিঅক্সি, মানে হচ্ছে অক্সিজেন ছাড়া। এরপর জানবো নাইট্রোজেন গঠিত বেস সম্পর্কে। নাইট্রোজেন গঠিত বেস 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে পিউরিন, যার মধ্যে 2টা রিং থাকে, এই যে একটা রিং, আরেকটা রিং। আরেকটি হচ্ছে পাইরিমিডিন, যার মধ্যে সাধারণত একটি রিং থাকে। পিউরিনের মধ্যে থাকে সাধারণত অ্যাডেনিন ও গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন, ইউরাসিল ও থায়ামিন, যার মধ্যে থায়ামিন ডিএনএতে থাকে এবং ইউরাসিল আরএনএতে থাকে। এছাড়াও থাকে হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তো নিউক্লিওসাইড জিনিসটা কি? এখানে একটি পেন্টোজ সুগার আর এখানে একটি নাইট্রোজেন গঠিত বেস আছে। অর্থাৎ এক অণু পেন্টোজ সুগার ও এক অণু নাইট্রোজেন গঠিত বেস একত্রে যুক্ত হয়ে পিউরিন তৈরি করে। ঠিক একইভাবে এক অণু পেন্টোজ সুগার আর এক অণু নাইট্রোজেন গঠিত বেস মিলে পাইরিমিডিন নিউক্লিওসাইড তৈরি করছে। অর্থাৎ নাইট্রোজেন গঠিত বেসটি যদি পিউরিন থাকে তাহলে আমরা বলবো পিউরিন নিউক্লিওসাইড, আর নাইট্রোজেন গঠিত বেসটি যদি পাইরিমিডিন থাকে তাহলে আমরা বলবো পাইরিমিডিন নিউক্লিওসাইড। এই কার্বন আর এই নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন দেখা যায়, যেটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন নামে পরিচিত। এখানে যে কার্বনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 1 নম্বর কার্বন, আর এখানে যে নাইট্রোজেনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 9 নম্বর নাইট্রোজেন। অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ধন সংঘটিত হয় 1 নং কার্বন আর 9 নং নাইট্রোজেনের মধ্যে। আর পাইরিমিডিন নিউক্লিওসাইডে এখানে যে কার্বনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 1 নং কার্বন আর নাইট্রোজেনটিও হচ্ছে 1 নং নাইট্রোজেন। সেজন্য পাইরিমিডিনের মধ্যে বন্ধন সংঘটিত হয় 1 নং কার্বন ও 1 নং নাইট্রোজেনের মধ্যে। এবার আমরা জানবো নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইডে মূলত এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন গঠিত বেস আর এক অণু ফসফেট দেখা যায়। অর্থাৎ এক অণু নাইট্রোজেন গঠিত বেস, এক অণু পেন্টোজ সুগার আর এক অণু ফসফেট মিলে একটি নিউক্লিওটাইড গঠন করে। জানবো যে ডিএনএর ওয়াটসন ও ক্রিক কর্তৃক মডেল। তো ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড একত্রিত হয়ে এই ডিএনএটি তৈরি করে থাকে। নিউক্লিওটাইডগুলো তৈরি হয় পেন্টোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তো অ্যাডেনিনকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করি, থায়ামিনকে টি দিয়ে প্রকাশ করি, গুয়ানিনকে জি দিয়ে প্রকাশ করি এবং সাইটোসিনকে সি দিয়ে প্রকাশ করি। এখন পেন্টোজ সুগারগুলো আমরা যদি এখানে আঁকি তাহলে দেখব এগুলো হচ্ছে এক একটি পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগারে অবশ্যই ফসফেটগুলো যুক্ত হবে 3 এবং 5 নং কার্বনে, আর নাইট্রোজেন গঠিত বেসগুলো যুক্ত হয় 1 নং কার্বনে। অর্থাৎ এই যে ফসফেট এটা 3, 5, এই যে ফসফেট 3, 5, এই যে ফসফেট 3 এবং 5 নং কার্বনে যুক্ত হলো। আর 1 নং কার্বনে আমরা নাইট্রোজেন গঠিত বেসগুলো যুক্ত করব। এটা যুক্ত করার জন্য কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, আমাদের ইচ্ছা অনুযায়ী এগুলো যুক্ত করা যাবে। তবে অ্যাডেনিনের সাথে অবশ্যই থায়ামিন যোগ করতে হবে, যেটি 2টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন গঠিত বন্ড দিয়ে যুক্ত থাকবে। আর মনে রাখতে হবে একটি যদি 5 থেকে 3 প্রান্তের দিকে হয়, আরেকটি হবে 3 থেকে 5 প্রান্তের দিকে, অর্থাৎ তার বিপরীত। অর্থাৎ পেন্টোজ সুগারগুলা ঠিক তার বিপরীতভাবে এখানে যুক্ত হবে। এবং এখানেও পেন্টোজ সুগারে ঠিক 3 এবং 5 নং কার্বনের সাথে ফসফেট যুক্ত হবে। ফসফেট 3, 5, ফসফেট 3, 5 এর সাথে যুক্ত হলো। এখন খেয়াল করে দেখবেন এটা যদি 3 প্রান্ত আর এটা যদি 5 প্রান্ত হয়, এটাকে আমরা বলবো হচ্ছে 3 থেকে 5 প্রান্ত। অর্থাৎ একটি যদি 5 থেকে 3 হয় তা আরেকটি হবে 3 থেকে 5 প্রান্ত। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন।
এবার আমরা যদি ওয়াটসন ও ক্রিক কর্তৃক ডিএনএ মডেলগুলো একটু দেখি তাহলে দেখব যে উনি বলেছিলেন ডিএনএ অণুর দ্বিসূত্রক বিন্যাস ডান থেকে বাম দিকে পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। দ্বিতীয়ত, সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী, একটি 5 থেকে 3 কার্বনমুখী, অপরটি 3 থেকে 5 কার্বনমুখী, এটি আমরা আলোচনা করেছি। এবং ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে হয়, এটা আমরা দেখেছি। এবং বেসগুলোর মধ্যে অবশ্যই অ্যাডিনিনের সাথে থায়ামিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে, যেখানে অ্যাডিনিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী এবং সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী যুক্ত হবে। আর দুইটির মধ্যে যে একটি ঘূর্ণন বা প্যাচ দেখা যাচ্ছে, এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 ন্যানোমিটার। আর একটি হেলিক্স থেকে আরেকটি হেলিক্সের মধ্যবর্তী যে দূরত্ব সেটি হচ্ছে 0.34 ন্যানোমিটার। আর হেলিক্সের ব্যাস সর্বোচ্চ হচ্ছে 2 ন্যানোমিটার। অর্থাৎ এটাই আমরা বললাম যে প্রতিটি প্যাচ ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং একটি প্যাচের মধ্যে একটি প্যাচ থেকে আরেকটি প্যাচের দূরত্ব হচ্ছে 10 ধাপ দূরত্বে। অর্থাৎ আমরা যদি 34কে 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 3.4 অ্যাংস্ট্রম। আর হেলিক্স দুটির ব্যাস 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। এবার আমরা জানবো আরএনএ সম্পর্কে। ডিএনএতে যেমন 2টি হেলিক্স দেখা যায়, আরএনএতে হেলিক্স দেখা যায় হচ্ছে একটি। অর্থাৎ এখানেও এক অণু নাইট্রোজেন গঠিত বেস, এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু নাইট্রোজেন গঠিত বেস যুক্ত থাকে। তবে পার্থক্য হচ্ছে এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন থাকলেও থায়ামিন থাকবে না, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। আর ডিএনএতে কোনো প্রকারভেদ না থাকলেও আরএনএতে প্রকারভেদ থাকবে, যেগুলো হলো প্রথমটি এমআরএনএ, যাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার শব্দের অর্থ কী? বার্তা। অর্থাৎ এটি ডিএনএ থেকে প্রয়োজনীয় তথ্য কপি করে নিয়ে আসে, যেটি পরবর্তীতে প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয় এবং এটি আমাদের বৈশিষ্ট্য প্রকাশের সাথে জড়িত। দ্বিতীয়টি হচ্ছে আরআরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, এটি মূলত রাইবোজোম গঠন করতে ব্যবহৃত হয়। আর তৃতীয়টি হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, অর্থাৎ এর মাথায় একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যেই অ্যামিনো অ্যাসিডটিকে এটি প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএতে ট্রান্সফার করে, এজন্য এটিকে বলা হয় ট্রান্সফার আরএনএ। এখন ডিএনএ আর আরএনএর পার্থক্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের অবশ্যই পড়তে হবে। আর আরএনএর প্রকারভেদ আমি আজ বিস্তারিত যাচ্ছি না, যদি আপনাদের দরকার হয় তাহলে এটার জন্য আলাদাভাবে একটি ভিডিও করা হবে। তো ডিএনএ আর আরএনএর পার্থক্য আমরা মোটামুটি পড়িয়ে আসলাম যে ডিএনএ 2 সূত্রক হলে আরএনএ 1 সূত্রক, এবং এটি ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, এতে থাকে রাইবোজ সুগার। এবং ডিএনএতে থায়ামিন থাকলেও আরএনএতে থাকে ইউরাসিল। ডিএনএর কোনো প্রকারভেদ নেই, কিন্তু আমরা দেখলাম যে আরএনএ প্রায় 5 প্রকার, যার মধ্যে 3 প্রকার আমি একটু আলোচনা করেছি। এবং দেখলাম যে ডিএনএ মূলত ক্রোমোজোমে থাকে, তবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকতে পারে। আর আরএনএ মূলত ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস সব জায়গায় থাকে। ডিএনএর মূল কাজ হচ্ছে বংশগতির ধারক ও বাহক হিসেবে নিয়ন্ত্রণ করা। আর আরএনএতে যেহেতু রাইবোজোম থাকে তাহলে এর মূল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। ডিএনএ বংশগত চরিত্র বহন করলেও আরএনএ কিন্তু উন্নত প্রাণীর ক্ষেত্রে বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশ করে না, অনুন্নত প্রাণীর ক্ষেত্রে সাধারণত এটি বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশ করে। এটি অনেক বড়, অর্থাৎ নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, কিন্তু এটাই নিউক্লিওটাইডের সংখ্যা কম। মূলত এই পার্থক্যগুলো লিখলেই যথেষ্ট। সুতরাং ডিএনএ ও আরএনএ নিয়ে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সবগুলি মোটামুটি আজকে কভার করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।